আপাতত কনসিডারে আনার দরকার নেই। আপনার এই মাথা থেকে এই ট্রান্সফরমারের আগ পর্যন্ত এই লাইনটা কত হাজার ভোল্টের? এটা 33,000 ভোল্টের। এবং এখান থেকে এই বার পর্যন্ত আপনার দেখেন ট্রান্সফরমারটা হলো 4 MVA, 33/11 কেভি। তাহলে এই লাইনটা কত? 11,000 ভোল্টের। এরপরে এই অংশটা দেখেন, এখান থেকে এই ট্রান্সফরমারের আগ পর্যন্ত কত, এটাও কত। এখানে যেহেতু প্যারালালে ভাগ হয়েছে, প্যারালালে ভোল্টেজ আমাদের কি হয় না, ভাগ হয় না। প্যারালালে শুধু কি ভাগ হয়? প্যারালালে আপনাদের শুধু কারেন্ট ভাগ হয়, মানে প্যারালালে ভোল্টেজ ভাগ হয় না। তাহলে এই নেটওয়ার্ককে আপনার কত? 11,000 ভোল্ট। তাহলে এখানেও কত? 11,000 ভোল্ট। তো 11,000 ভোল্ট তো আমরা ইউজ করতে পারতেছি না, তাহলে এটা আমরা কি করব? 11,000 ভোল্টকে 0.4 কেবিতে কনভার্ট করব। তাহলে এই ট্রান্সফরমারের সাইজ কত হবে? 11/0.4 কেবি। ঠিক আছে। তাহলে এখান থেকে আপনার এই নিচে যতগুলো আছে এগুলো সবগুলো 0.4 কেবি, মানে 400 ভোল্টের লাইন আর কি। এখন আপনার দেখাই যে এখানে লোড ক্যালকুলেশন কিভাবে করবেন আর কি। আচ্ছা, লোড ক্যালকুলেশনে আসতে গেলে আপনার প্রথমে পাওয়ার ট্রায়াঙ্গেল সম্পর্কে ধারণা থাকতে হবে। যারা আমার কাছে আগে অটোক্যাড কোর্স করছেন তারা হয়তো এগুলো পারেন, তারা আবার দেখেন, রিভাইজ হবে আর কি। অনেকে নতুন আছে তাদের জন্য দেখাতে হবে আসলে। এটা আপনারা পড়ছেন তাই না, পাওয়ার ট্রায়াঙ্গেল? এই জায়গাটা পাওয়ার ট্রায়াঙ্গেল মনে করেন। আচ্ছা, এটা প্রত্যেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পড়ছেন, আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হন বা বিএসসি ইঞ্জিনিয়ার হন সবাই পড়ছেন। এটা হলো আপনার কি বলে, থিটা। এইটাকে আমরা কি বলি? কেভিএ। এটাকে আমরা কি বলি? KVAR। আর এটাকে আমরা কি বলি? কিলোওয়াট। এগুলোর একটা নাম আছে। এটাকে কি বলে? এই পাশে যেটা আছে এটাকে আমরা কি বলি? এটার নাম কি? এ অতিভুজ। হুম, হ্যাঁ অতিভুজ, ঠিক আছে। অ্যাপারেন্ট অ্যাপারেন্ট পাওয়ার। পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার। হ্যাঁ অতিভুজ। অ্যাপারেন্ট পাওয়ার বলেন, আমি স্যার ওই ট্রায়াঙ্গেলটাকে ইয়ে করতেছি। হ্যাঁ না, অতিভুজও হ্যাঁ, ঠিক, অ্যাপারেন্ট সমস্যা নেই। পাওয়ার। আচ্ছা, এটা হয়ে গেল। আমরা খুবই ডিটেল পড়বো ইনশাল্লাহ অ্যাপারেন্ট পর। আর নিচেরটাকে তাহলে কি বলবো এটা? রিয়েল পাওয়ার। পাওয়ার। আচ্ছা, অ্যাক্টিভ লিখি আমি, রিয়েল পাওয়ার বা, আচ্ছা, অ্যাক্টিভ লিখতে হ্যাঁ স্যার, অ্যাক্টিভ দুটাই ঠিক পাওয়ার, আছে, ওকে। হ্যাঁ অ্যাক্টিভ বা রিয়েল পাওয়ার। আচ্ছা, আর এই পাশেরটাকে আমরা বলবো, রিয়েক্টিভ পাওয়ার। হ্যাঁ এগুলো আপনারা নোট করে নিন, আমার শিটেও আছে, সমস্যা নেই। তারপরে আচ্ছা, অ্যাপারেন্ট পাওয়ারটা তাহলে কি? এটা অ্যাপারেন্ট পাওয়ারটা হলো যে পাওয়ারটা আসতেছে এবং যতক্ষণ ইউজ না হচ্ছে সেই পাওয়ারটাকে আমরা কি বলবো? অ্যাপারেন্ট পাওয়ার। মানে আমি ইঞ্জিনিয়ারিং ভাষার বাইরে বলতেছি, হ্যাঁ। যে পাওয়ারটা, এই পাওয়ারটা যতক্ষণ ইউজ না করব সেই পাওয়ারটাকে আমরা, যতক্ষণ আসবে আর কি, মানে আসতেছে কিন্তু ওইভাবে ইউজ করতেছি না, এটাকে আমরা কি বলবো? অ্যাপারেন্ট পাওয়ার। তার মানে এখান দিয়ে আসতেছে, এখানে কিন্তু ইউজ হয়নি, এই ট্রান্সফরমার এই পর্যন্ত, ইভেন এই পর্যন্ত। আপনার এই জায়গাটা আমি মেনশন করে দিই, এর আগ পর্যন্ত যতক্ষণ আপনার ইউজ না হচ্ছে ততক্ষণ এইটাকে কি বলবো? অ্যাপারেন্ট পাওয়ার। আর যেটা আমার ইউজ হচ্ছে, এই যে লোড গুলো, এটাকে কি পাওয়ার বলবো আমরা? অ্যাক্টিভ পাওয়ার, হ্যাঁ। অ্যাক্টিভ পাওয়ার। আচ্ছা, যেখানে ইউজ হয় সেখানে তো অপচয় হয় তাই না? ইউজ না হলে তো আর অপচয় হবে না তাই না? তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার কোথায় তৈরি হয়? এখানে তৈরি হয়। যেখানে অ্যাক্টিভ পাওয়ার তৈরি হয়, রিঅ্যাক্টিভ পাওয়ারও কোথায় হয়? এই যেখানে ইউজ হচ্ছে সেখানে রিঅ্যাক্টিভ পাওয়ার তৈরি হয়। রিঅ্যাক্টিভ পাওয়ার তৈরি হয় কিসের কারণে? ইন্ডাকটিভ লোডের কারণে, যেটা কয়েল জাতীয়, যেমন মোটর, কম্প্রেসর, এয়ার কন্ডিশনার, এগুলোর কারণে আমাদের কি তৈরি হয়? রিঅ্যাক্টিভ পাওয়ার তৈরি হয়। আচ্ছা, অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার এই দুটার কারণে আমাদের কি তৈরি হয়? একটা ফেজ অ্যাঙ্গেল তৈরি হয়। ফেজ অ্যাঙ্গেল যত বেশি হবে তত কি হবে? লস তত কি হবে? বেশি হবে। এটা আসলে স্বামী স্ত্রী সম্পর্কের মতো,
বিয়ের আগে দুইজন হাত ধরে আসলো, প্রেম ভালোই চলতেছে, বিয়ে 6 মাসের মধ্যে ডিভোর্স। 8 বছরের প্রেম, 6 মাসের বিয়েতে ডিভোর্স হয়ে যায় আর কি, তাই না? এরকম তো হয়, তাই না? তো এটা আপনার এই অ্যাঙ্গেল যত বাড়বে আপনার লস তত বাড়বে। এই অ্যাঙ্গেল বাড়ে হলো আপনার ইন্ডাকটিভ লোডের জন্য। আপনার রিয়াক্টিভ রেজিস্টিভ লোডের জন্য আপনার কোনো ফেজ অ্যাঙ্গেল ক্রিয়েট হয় না। তার মানে আমরা এই ফেজ অ্যাঙ্গেলকে কি করব, একেবারে মিনিমাইজ করে এরকম করার চেষ্টা করব। এটা বাঁকা হচ্ছে খুব লেখা, এটা প্রায় প্রায় ইউনিটি করে রাখার চেষ্টা করবো আর কি, মানে খুব এটা চাইটা ইউনিটি করে রাখার চেষ্টা করব। তো এটা ইউনিটি করতে গেলে আমাদেরকে কি করতে হবে, ইন্ডাকটিভ লোডের বিপরীতে আমরা কি করব, ক্যাপাসিটিভ লোড বসাই দিব আর কি। ইন্ডাকটিভ লোডের বিপরীতে ক্যাপাসিটিভ লোড বসাই দিব, মানে কয়েলের বিপরীতে ক্যাপাসিটর বসাবো আর কি, ক্যাপাসিটর ব্যাংক। তাহলে আমাদের তিনটা জিনিস গেল, একটা হলো অ্যাপারেন্ট পর, মানে লাইন যত দূর আসছে এখানেও তো লাইনে লস টস হয়, ট্রান্সফরমারে লস হয়, ওগুলো আমরা নেগলিজিবল ধরবো আর কি। আমাদের এই ইন্ডাকটিভ লোড ক্রিয়েট হয় হলো যেখানে ইউজ হয়, এই অ্যাক্টিভ পাওয়ারের কারণে রিঅ্যাক্টিভ পাওয়ার তৈরি হয়, এই জন্য আমাদের কি হয়, ফেজ অ্যাঙ্গেল ক্রিয়েট হয়। এই হলো বিষয়। তাহলে আমাদের ফর্মুলা কোথায় কোনটা ইউজ করব, এটার একটা ফর্মুলা আছে। কেভিআর ফর্মুলা কি? পি ইকুয়াল টু স্যার 3 cos θ। পি ইকুয়াল টু √3। BI cos θ। আচ্ছা, আচ্ছা, ভুল হলেও কিছু কিছু বলবেন, হ্যাঁ, মানে সারা জীবন মনে থাকবে তাহলে আর কি। পি ইকুয়াল টু ভিআই, এখানে তো ফেজ অ্যাঙ্গেলই নেই, অ্যাপারেন্ট পর, তাহলে এখানে কস থিটা আসবে হ্যাঁ না। হ্যাঁ, সরি 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 হ্যাঁ স্যার, না, ঠিক আছে। সরের কিছু নেই, এটা ঠিক আছে, হ্যাঁ। তাহলে পি ইকুয়াল টু √ভিআই, এটা হলো কিউ, যেখানে ইউজ হচ্ছে, মানে এটা কিউ, থিটা না, যাই হোক। এটা কি তাহলে? পি ইকুয়াল টু, আচ্ছা, √3 ভিআই, এটা কি থিটা হবে? আচ্ছা, আমরা কস থিটা মানে জানি কি, ভূমি বাই অতিভুজ মানে হলো কস থিটা। এই ভূমি যেহেতু ইউজ করছি, সেহেতু আমরা এটা ইউজ করব কি, কস থিটা। আর লম্ব বাই অতিভুজ মানে লম্ব বাই অতিভুজ অতিভুজ মানে মানে, হচ্ছে sin θ। হ্যাঁ, আর এটারটা আমরা ইউজ করব কোনটা, আর মানে রিয়েক্টিভ পাওয়ার √3 ভিআই। আচ্ছা, এটা বোঝা খুবই জরুরি, না হলে আপনারা কোনো লোড ক্যালকুলেশন করতে পারবেন না আর কি। আচ্ছা, অ্যাপারেন্ট পাওয়ারটা মেবি এস হবে, আর অ্যাক্টিভ পাওয়ারটা মেবি পি হবে, এটা রিঅ্যাক্টিভ পাওয়ারটা মেবি কিউ হবে। এক একজন এক এক ভাবে, এক এক বই এক এক ভাবে মেনশন করে। আমি যেটা দিছি ওর এইভাবেও আছে, প্রচুর পড়াশোনা এরকমও করছে আর কি। পি কিউ আর, হ্যাঁ, এক এক ভাবে আপনি যেভাবে মেনশন করেন। আপনি যদি সবগুলো পিউ দেন, আপনি তো এটা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করবেন, আপনার দরকার শুধু হুম। আউটপুটটা, তাই না? এখানে যদি আপনার নাম, আমার নাম, আরেকজনের নাম দিয়েও করেন, তাতে কোনো সমস্যা নেই। আপনার দরকার আউটপুট, এটা তো বই খাতার কোনো ইয়ে নেই আর কি। যাই হোক, এটা পিকিউআর ইউজ করতে পারবেন বা অন্য কিছু ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তাহলে এখন আমরা লোড ক্যালকুলেশন করি সুন্দরভাবে, এটা থাক। তাহলে এখন আমাদের এখানে নেটওয়ার্ক কয়টা, এটা দেখেন। এখান থেকে এই ট্রান্সফরমারের আগ পর্যন্ত আমাদের, আমরা ইউজ করি কি, কারেন্টটা ইউজ করি না, আর ভোল্টেজটা কি, একটা ফোর্স, মানে প্রেসার। ভোল্টেজও লাগে, কারেন্টও লাগে, কিন্তু র ম্যাটেরিয়ালস কি, কারেন্ট। তাহলে এখানকার কারেন্ট কত, এটা বের করব কিভাবে, আমাদের ফর্মুলা কোনটা হবে তাহলে? অ্যাপারেন্ট পাওয়ারের ফর্মুলা আমি বললাম, যতক্ষণ ইউজ না হচ্ছে ততক্ষণ আপনারা এই অ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা ইউজ করতে পারবেন না, কারণ অ্যাক্টিভ পাওয়ার কিলোওয়াট, আর এগুলোতে আপনার কি হবে, ইউনিট হবে কেভিএ। এই দেখুন, ট্রান্সফরমারও আমরা কি সে প্রকাশ করি এমভিএ তে বা কেভিএ তে। তাহলে এটার কারেন্ট কত আসবে আমরা বের করি। পি ইকুয়াল টু কত, √3 বিআই, এই তো, আর কিছু না। তাহলে এখানে পাওয়ার কত, এই পাওয়ার নিয়েও অনেকের সমস্যা আছে। এই ব্রাঞ্চের পাওয়ার কত, কেউ একজন 4 বলেন। MVA স্যার। হ্যাঁ, 4 MVA কেন? পাওয়ার ট্রান্সফরমার। আচ্ছা, হ্যাঁ, ওইটাও ঠিক আছে। তো পাওয়ার হইতে একটা ম্যাটেরিয়ালস এর কি কি উপাদান থাকা লাগে?
মানে আমরা যে এটা পাওয়ার মানে এমভিএ তে ভোল্টেজ এন্ড কারেন্ট দুইটার প্রোডাক্ট পাওয়ার। জি, এটা আমাদের কি হবে, ভোল্টেজ এবং কারেন্ট থাকতে হবে। কিলোওয়াট, এটাও কি পাওয়ার না? কিলোওয়াট, কিলোওয়াটের মধ্যেও কি আছে, ভোল্টেজ কারেন্ট আছে না? √3 VI এটা ভোল্টেজ কারেন্ট আছে না কিলোওয়াটের মধ্যেও? তারপরে এটাও পাওয়ার, √K VAR, কে কি ভোল্ট অ্যাম্পিয়ার যেখানে থাকবে সেটাই হলো আমাদের পাওয়ার। তাহলে এখানকার পাওয়ার 4 MVA, তার মানে কত, 4 × 10⁻⁶। 6। 6 হ্যাঁ, √3, ভোল্টেজ কত আমাদের এই ব্রাঞ্চের ভোল্টেজ, এই যে উপরে লেখা আছে 33। 33। 33 কেভিএ। হ্যাঁ, না 33,000 কেভিএ না, এ শুধু ভি বলবো। স্যার, 33,000 হ্যাঁ, 33,000 ভোল্ট। ভোল্ট, হ্যাঁ, বা 33,000। 33 কেভি, হ্যাঁ, × I। আচ্ছা, এগুলো অনেকে পারেন, তারপরেও দেখেন তাহলে। আর সবার পারাই লাগবে আগে থেকে, বিষয়টা এরকম না। তাহলে আই আমরা বের করব, এখানে আই কত আসে তাহলে, 69 এর মতো আসবে আর কি। তারপরে করে দেখি, 4/6 ÷ 3 × 33,000, 69.98, হ্যাঁ, 69.98 সাবস্টেশন নেওয়ার এটা অন্যতম কারণ যে কারেন্টটা খুবই কম আসতেছে, আমার কেবলের সাইজটাও কম লাগবে তার। আচ্ছা, আমি অনেক দূর থেকে নিয়ে আসলাম এটা, তাহলে এখানকার কারেন্ট কত হবে এই ব্রাঞ্চের টোটাল, মানে যে কারেন্টটা বের করছে এই কারেন্ট কি সবসময় ফ্লো হবে? না, এটা সবসময় ফ্লো হবে না। আপনার এই লোডে যদি আপনার সব ফুল লোড থাকে তখনই এখান দিয়ে 69 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে। আর যখন আপনার লোড যখন 50% হবে তখন কি 69-এর অর্ধেক কারেন্ট ফ্লো হবে, তাই না? যতটুকু টানবে ওদিক থেকে তো ততটুকুই আমার ট্রান্সফরমারে আসবে, তাই না? তাহলে এটা আমরা হিসাব করার সময় আমরা হিসাব করি ম্যাক্সিমামটা, তাহলে এটা কারেন্ট কত, 69.98 অ্যাম্পস। ওকে, এখন এটা বাইর করেন দেখি আপনারা, এই যে এখান থেকে এই পর্যন্ত স্যার একটা কারেন্ট। কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর। স্যার এখানে ট্রান্সফরমার 4 MVA, হুম। আমি কেন 4 MVA ইউজ করলাম পাওয়ারটা? আচ্ছা, আমি কম বেশি ইউজ করতে পারতাম। হ্যাঁ, ওই একটু আগে কিন্তু বুঝাইছি যে আমার আসলে লোড আসলে হিসাব করে নিয়ে তারপরে ট্রান্সফরমার গুলো সিলেকশন করতে হবে আর কি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, একটু দেখাই, আপনি বলছেন এখানে দেখেন আমার লোড আছে, এই যে এগুলো হলো লোড আমার। এই লোড গুলো আমাদের মোটামুটি ছিল হলো আহ, উম, আপনার এটা হলো 2000 মানে 3200 কিলোওয়াটের মতো, বা 3000 কিলোওয়াটের মতো লোড ছিল আর কি। এই 3000 কিলোওয়াট লোডকে আমরা দুটো ট্রান্সফরমার, এই যে 1600 কিলোওয়াটকে এর জন্য আমরা কত কারেন্ট নিছি, ট্রান্সফরমার 200 কেভিএ। আবার এই 1600 কিলোওয়াটের জন্য 2000 কেভি, সরি 2000 কেভি এর আরেকটা ট্রান্সফরমার নিছি। এই দুটো ট্রান্সফরমার আবার কি হয়েছে, দুটো ট্রান্সফরমার 2000 মিলে এটা 4 MVA বা 4000 কেভি এর একটা ট্রান্সফরমার নিচ্ছে আর কি, এই আর কি। আচ্ছা, আমরা আসলে ক্যালকুলেশনটা দেখি, এটা উল্টা দিক থেকে আবার আসবো এখন। আসসালামাইকুম স্যার, আমি ওই পাওয়ারটা বুঝতে পারি না। 4 MVA। আচ্ছা, 4 MVA কেন নিলাম, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে আবার আসি। এখানে দেখেন, সে আমার একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে আমার মোটামুটি আমার 3000 কিলোওয়াট আছে। আমি এটা ক্যালকুলেশন করে দেখেন, এটা ক্লিয়ার করে দিই। সে আমার একটা ফ্যাক্টরি আছে, যে আপনি একটা ফ্যাক্টরিতে গেলেন, যাওয়ার পরে মিটিং এ বসলেন, বললেন যে তারা বললো যে আপনাকে আমাদের টোটাল লোড হলো 3000 কিলোওয়াট, তারা হিসাব করে বললো আর কি। বা আমি একটু আগে হিসাব করা শিখেছি আপনাদেরকে, একরকম একটা হিসাব শিখাইছি, আরো কিছু হিসাব আছে। তো 3000 কিলোওয়াট, তো এর জন্য আমাদের কেমন সাবস্টেশন নিলে ভালো হবে তারা আপনাকে প্রপোজ করলো। তো এখন আপনি 3000 কিলোওয়াটের জন্য আপনার 3000 কিলোওয়াটকে যদি আপনি, এই যে একটু আগে শিখলাম যেটা, 3000 কিলোওয়াটকে আপনি কিসে কনভার্ট করতে হবে, ট্রান্সফরমার গুলো কিসে হয়, কেভিএ তে না? কেভিএ।
হ্যাঁ, কিলোওয়াটকে যদি কেভিএ তে কনভার্ট করেন আমরা কত দিয়ে ভাগ দিব? 0.8 দিয়ে। কেন 0.8 দিয়ে? আমরা সূত্র জানি কি? পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ, কিউ ইকুয়াল টু কত? √3 VI, এটা কত? cos থিটা, মানে লোড। তা আপনি যদি এটা 3000 হয়, আচ্ছা 10⁻³ লিখলাম না, আমাদের √3 VI মানে কত? অ্যাপারেন্ট পাওয়ার না? √3 VI মানে কত? ট্রান্সফরমারের সাইজটা কত? √3 VI না? এই যে একটু আগে দেখলাম যে কেভিএ তে √3 VI, আর cos থিটার মান কত? 0.8। তার মানে আপনার √3 VI এর মান কত? 3000 ডিভাইডেড বাই কত? 0.8। এটা কত আসে? 3750। এটার ইউনিট হবে কত? এটা পি মানে কত? এটা না, √3 VI 3750, এটার ইউনিট কি হবে? কেভিএ। তো 3750 তো হয় না, আমরা একটা এটা অ্যাডজাস্ট করে এটা সর্বসম করে এটা 4000 কেভিএ নেই। আচ্ছা, তাহলে আমাদের 4000 কেভিএ, বা এটা আমরা কত নিব? 4 MVA। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন 4 MVA তো আমরা একটাও নিতে পারি, এই যে এই দুটো না নিয়ে, 2000 দুটো না নিয়ে, 4000 না নিয়ে আমরা কি নিতে পারি? একটাও নিতে পারি। কিন্তু দুটো নেওয়ার সুবিধা হলো আপনার কোনো কারণে একটা ট্রান্সফরমার বা লোড যদি কম চলে, একটা অফ করে রেখে আরেকটা দিয়ে আপনার ফ্যাক্টরি চালাতে পারবেন আর কি, বা একটা মেইনটেনেন্সের দরকার হলে আরেকটা অন অফ করে রাখতে পারবেন। এই জন্য আসলে দুটো রাখাটাই বেটার আর কি। এই জন্য দুই ভাগে ভাগ করছি। দুই ভাগে ভাগ করছি, এটা হলো 11/0.4 যেটা। আমরা যেহেতু 33 KB নিয়ে কাজ করছি, সেহেতু আমাদের এই দুটো ট্রান্সফরমারের মাস্টার যেটা ইনকামিং ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমারটা আমরা নিচ্ছি কত? এই দুটার যোগফল 2000, এবং 2000-এর যোগফল এই যে 4000 আসছিল না, এটা দুই ভাগে ভাগ করছি করে এই 4 MVA নিচে। এই হলো সিস্টেম আর কি। মানে প্রথমে 33/11 হবে, তারপরে 11/0.4 হবে। এখানে দুটার জায়গায় আপনি একটাও নিতে পারতেন, 4 MVA একটা হয় 11 কেবির, কিন্তু 4 MVA এর উপরে গেলে তখন আপনাকে এটা ভাগ করাই লাগবে। আচ্ছা, এই ভাগ বাটোয়ারা আরেকটু করব আমরা। আমরা আগে লোড ক্যালকুলেশনটা শিখে আসি, এরপরে ভাগ বাটোয়ারাটা যদি আপনার 4 MVA এর জায়গায় যদি 7.5 MVA হয়, তখন আপনি কেমনে ভাগ করবেন বা ভাগ কত ভাবে হতে পারে, এটা আমি দেখাবো একটু পর। আমরা কোর্স আস্তে আস্তে আগাবো, কিন্তু আপনারা প্রশ্ন করে না বুঝলে সেটা আমাকে ইয়ে করবেন। ধরেন আমি 15টার জায়গায় 20টা নিতে চাইছি, বা আরো 5টা বেশি নেব, কোনো সমস্যা নেই, কিন্তু ক্লিয়ার হন আর কি। এই হলো অবস্থা। তাহলে আমাদের যেটা দাঁড়ালো, তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা কোন ফর্মুলা ইউজ করছি? অ্যাপারেন্ট পাওয়ারের ফর্মুলা। এখান থেকেও এটা অ্যাপারেন্ট পাওয়ারের, এটা কত হবে? এটা ওই একই ফর্মুলা হবে, ইকুয়াল টু কত? √3 VI, কারণ এই এখানে আমাদের কিছু ইউজ হয়নি। ইকুয়াল টু কত? √3 VI। তাহলে এটার পাওয়ার কত এখানে? এই যে 2000 ট্রান্সফরমারটা পাওয়ার ইকুয়াল টু কত? √3 VI। তাহলে এটা কারেন্ট কত আসবে আপনারা খুব ইজিলি বের করতে পারবেন। এগুলো আসলে ইউনিভার্সিটিতে লোড ক্যালকুলেশনটা শেখানো উচিত, এটা কেন শেখায় না কোথাও, ইভেন বুয়েটেও শেখায় না। আমি বুয়েটের অনেককেও এর সাথে কাজ করছি বা দেখাইছি, তারাও আসলে পারে না। এটা খুব বিরক্তিকর একটা জিনিস। এটা হলো 2000 ইন্টু 10⁻³, এটা কিলো আছে তাই না? √3 জি, ভোল্টেজ আমাদের কত এখানে? 11,000। এই নেটওয়ার্কের ভোল্টেজ হলো, এই যে দেখেন ট্রান্সফরমার লেখা আছে 11,000। আপনাদেরকে এসএলডি আঁকানো শিখতে হবে, এটা মাস্ট। আস্তে আস্তে পারবেন। ইন্টু আই, আপনার একটা ফুল একটা এসএলডি মনে করেন। আমি অনেকগুলো ইয়ের কাজ করি, এসএলডির কাজ বা ডিজাইনের কাজ করি, এগুলো কিন্তু ভালো রেটে আপনারা ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন চাকরির বাইরে। মানে আমার কাছে শিখছে, ওদেরকে দিয়েও করায়নি, আমি সবগুলো কাজ একা করে সারতে পারি না। তো
ওরা অনেক। স্যার 2000 kVA আর 2 MVA তো সেম জিনিস না? আচ্ছা, দুটা সেম জিনিস, হ্যাঁ, কিন্তু সেম হইলেও আপনার যেটা আমরা 11/0.4 এটাকে আমরা কেভিএ তে প্রকাশ করি, আর যেটা 33/11 এগুলো বা তার বড় সেগুলো এমবিএ তে প্রকাশ করি। কারণ হলো যখন আমি বলবো 4 MVA ট্রান্সফরমার, তখন একজন মানে বুঝে যাবে যে মানে এক্সপার্ট ইঞ্জিনিয়ার যে এটা 33/11। আর যদি বলি 2000 কেভিএ বা 4000 কেভিএ, সে ধরে নেবে যে এটা 11/0.4 কেভি। কিন্তু দুটা একই জিনিস আসলে। তাহলে এটা কত আসে, তাহলে এই নেটওয়ার্কটা 2000 × 10⁻²। আচ্ছা, 33/11 কেভি এর জন্য কি সবসময় 4 MVA ইউজ করা হয় ট্রান্সফরমার? না না, 4 MVA হবে কেন? 5 MVA, 7.5 হতে পারে, 10 MVA হতে পারে, 8 MVA হতে পারে। আমি কেন 4 MVA সেটা তো বললাম, এই যে এই গল্প বললাম না একটা। মানে লোড 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 হিসাবে যেটা আসে আর কি। হ্যাঁ, লোড হিসেবে একটু পরে আসতেছি, আর একটা বড় লোডের হিসাব কিতাব দেখাবো। 20 MVA, 20/28 MVA, অনেক বড় বড় হতে পারে, হ্যাঁ। কিন্তু এটা আপনার লোড অনুযায়ী, যে আপনার কতটুকু লোড ওই অনুযায়ী, এই যে উল্টা দিক থেকে হিসাব করতে হবে এটা। এই যে এখানে লোড লোড অনুযায়ী আপনি যে ট্রান্সফরমার নিলাম, এত আসছে, আমি নিলাম আর একটু বেশি, তারপরে এরকম করে দুই ভাগে ভাগ করে তারপরে এরকম করলাম, এইভাবে করতে হবে। তাহলে এটা কারেন্ট কত আসে তাহলে? এটা 2000 × 10⁻³ /√3 × 11,000। এটা হলো 104.97, মানে 104। তাহলে এই নেটওয়ার্কের কারেন্ট কত? 104 বা 105 লিখতে পারেন। এটা এই নেটওয়ার্কের কারেন্ট কত দেখেন, এই ট্রান্সফরমার দুটো সমান, 2000 2000। এটা যদি 2000 হতো আর এটা যদি 3000 হতো, তাহলে কিন্তু আবার দুই রকম কারেন্ট হতো। যদি এটা 5 MVA হতো, তাহলে এটাও কত, 104 amps। তাহলে এই কারেন্টটা কত? যোগ এই দুটোর যোগ। এই 208। দুটোর যোগও হতে পারে, অথবা আপনি যদি মনে করেন যে সূত্র দিয়ে করবেন, দুটার ফলাফল একই আসবে। এটাও যদি এরকম করেন, P = √3 VI, তো পাওয়ার কত হবে এখানে? 2000-এর জায়গায় কত হবে এটা? 4 MVA না? তার মানে হলো 4 × 10⁻⁶ √3। ভোল্টেজ কত আমাদের? 33। আচ্ছা, এখানে তো 33 নাই। 11,000, হ্যাঁ, 11,000 স্যার, 11,000। 11,000 × I। আপনাদের ক্যালকুলেশন একেবারে পারফেক্ট হতে হবে। তাহলে এটার কারেন্ট আসবে 209 amp। 209 আসতেছে ভাইয়া, হ্যাঁ, 209 বা 210 আসে। হ্যাঁ, 9-10, এই 1 অ্যাম্পিয়ার কোনো সমস্যা না। মানে ট্রান্সফরমারের ওই সাইডে প্রথমে করলাম, তারপর ট্রান্সফরমার এই সাইডে করলে 209 আসবে। জি জি, 209। 4 MVA আমার ট্রান্সফরমার। আসছে হলো প্রথমে উপরেরটা কত ছিল, 69। তারপরে এখানে এখানে, শুধু চেঞ্জটা হচ্ছে ভোল্টেজ লেভেলটা চেঞ্জ, ও জি জি, পাশে করলে হ্যাঁ 33,000, এ পাশে করলে 11। হ্যাঁ, আবার এটা আবার কত হলো, মানে এখান দিয়ে আসলো এত, এখান দিয়ে আসলো এত। এটা আপনি সূত্র দিয়ে করতে পারবেন বা এমনি থাম্ব রুলস করে ভাগ করতে পারবেন। এখন নিচেরটাই আসি, এই যে এখানে কারেন্ট কত, এটাও কিন্তু স্যার এই ইউজ নেই। বিষয়টা হচ্ছে যে একবার এসটি তে ক্যালকুলেশন করতে হবে, একবার এলটি তে ক্যালকুলেশন হ্যাঁ, করতে হবে, এইটাই তো স্যার? গতদিন আপনাকে বলছি না যে আপনারা সবাই লাইসেন্সিং বোর্ডে, আমার লাইসেন্স দেখালাম না, লাইসেন্সিং হ্যাঁ স্যার। বোর্ডে পরীক্ষা দিবেন, ওখানে বলবে, ওখানে কিছু সিলি কোশ্চেন আসে, যেমন বলে যে ট্রান্সফরমার আপনি মনে করেন বলছেন আঁকাইছেন এরকম করে, বললেন ট্রান্সফরমার আর কিভাবে আঁকানো হবে, তখন আপনাকে এই যে এইভাবে দেখাতে হবে, এইটা হলো ট্রান্সফরমারের সিগন্যাল, তাই না? এটা হলো ডেল, আর এটা হলো ওয়াই, তাই না? এই এরকম সিলি কোশ্চেনও আসে আর কি ওখানে। আবার এরকম কোশ্চেন করবো যে একটা ট্রান্সফরমার আঁকা দিবে, বলবে যে এখানে 500 কেভি আছে, কেভিএ। এগুলো আপনার ভাইভাতেও আসতে পারে। এটা হলো কত কেভি? এটা হলো 11 কেভি, এটা হলো 0.4 কেভি। তাহলে এই প্রাইমারি কারেন্ট কত, সেকেন্ডারি কারেন্ট কত, এখন তো আপনারা ইজিলি বের করতে পারবেন, তাই না? হুম এটা হুম। সূত্র কি এটার? বলেন দেখি, উপরেরটা সূত্র কি? উপরেরটা উপরেরটা ভোল্টেজ লেভেল, হ্যাঁ, ভোল্টেজ শুধুমাত্র লেভেল এটা যাই থাক, সূত্রটা বলেন। ইকুয়াল টু
পি ইকুয়াল টু √3 BI রুট ওভার বিআই। আর নিচেরটা? এটা এটা পাওয়ার ফ্যাক্টর গুণ হবে। না না, কেন গুণ হবে? এখানে তো ইউজ হয়নি। আচ্ছা, লোড নাই। এই দেখেন। নিচেরটা সেম থাকবে স্যার, যখন সেম হ্যাঁ, এই সেম তো। আমার ইউজেবল হবে যখন তখনই এই হবে যে কিলোওয়াটে এখানে চলে কস্টিং, যাবে, শুধু রিয়েল এখানে পাওয়ার হবে কস্টিং, না। এখানে কস্টিংটা হবে। আপনি এই যে ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি, এটা হলো আপনার কি আর কি, ওরা আপনাকে ধরে বসবে আর কি। একটু পরে। হ্যাঁ, যে প্রাইমারি এবং সেকেন্ডারি দুটাতে শুধু √3 VI দিয়ে করবেন। হ্যাঁ, আচ্ছা, আশা করি ক্লিয়ার আছে নাকি? এখন তাহলে আমরা এটা করি। হ্যাঁ, এটা এই যে এটা কত আসে, এই 2000 kVA সেকেন্ডারি কারেন্ট কত, P ইকুয়াল টু কত, √3 VI। তাহলে এটা কত আসে, 2000 × 10⁻³ আপনি এই ক্যালকুলেশন না করতে পারলে কোনো কাজই করতে পারবেন না। 2000 × 10⁻³ √3, ভোল্টেজ লেভেল কত আমাদের এখানে, 0.4, মানে 0.4 kV মানে হলো 400 × I। 0.4 বলতেছি মানে ওটা কিন্তু কেভিতে বলতেছি। হ্যাঁ, এই যে কেভি, কেভি কে আপনি ভোল্টেজে বানিয়ে নিতে হবে। তো 1000 দিয়ে গুণন দিবেন, 0.4 কে 1000 দিয়ে গুণন করলে 400। তাহলে এখানে কারেন্ট কত আসে তাহলে, আই। খুবই সহজ জিনিস, কঠিন কিছু নেই। আমরা যা করব শেষ পর্যন্ত সবই সহজ। এখানে আসছে যে 2886। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 2886, 2886 2886 অ্যাম্পিয়ার। তাহলে এই পর্যন্ত আমরা ট্রান্সফরমারের আগ পর্যন্ত লোড ক্যালকুলেশন করলে আমরা শুধু কি করব, ওই আপনার অ্যাপারেন্ট পাওয়ারের ফর্মুলা দিয়ে কাজ সেরে ফেলবো আর কি। এখন আমরা লোডের গুলো দেখি, যে লোডের ক্যালকুলেশন কেমনে করে এবং ক্যাপাসিটর ব্যাংকের মানে কারেন্ট ফর্মুলা কিভাবে বের করে আর কি। এগুলো ক্লিয়ার করে দিই। আচ্ছা, এগুলো আপনারা যখন ভিডিও দেখবেন, ভিডিওতে এই লেখাগুলো থাকবে, ওইগুলো দেখে দেখে আপনারা একটু প্র্যাকটিস করবেন আর কি। একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি জি। এই যে নিচে যে আপনি একটা ড্রয়িং এর মানে আপনার ধরেন নাম, ডেজিগনেশন, হুম। তারপরে ডেট, এই জিনিসটা এটা কি মানে স্ট্যান্ডার্ড লেভেলের কিনা, এটা প্রত্যেকটা ড্রয়িং এ দেখা যায় আর কি। মানে এটার সম্পর্কে যদি একটু পরে বলতেন আর কি, যেহেতু এটা মানে দেখেই বোঝা যায় যে কোনো ড্রয়িং এ দেখা যায় যে এটা সাবমিটেড, যে এটা সব মিলে মানে এটা মনে হয় ইম্পর্টেন্ট হচ্ছে আচ্ছা, এই এটা বক্সটা। কে দিছে না দিছে এগুলো আপনি যখন ডিজাইন করবেন তখন আপনার ওই যে বললাম যে আপনার লাইসেন্স আছে কিনা, এই সে এগুলো সবকিছুই একটা ইয়ে আছে। মানে ওরা অনেক সময় জিজ্ঞেস করে যে আপনার এই যে যারা কাজ করছে এরা ভ্যালিড বা অ্যাপ্রুভ কিনা। অ্যাপ্রুভড এর একটা বিষয় আছে, যাদের সম্ভব হবে মানে তারপর। ধরেন আমি যদি এটা নাই দিলাম তাহলে এটা কি কোনো সমস্যা হবে কিনা? না, সমস্যা না, তবে একটা ডিজাইন কে করছে এটার আসলে তো ইয়ে থাকতে হয়, বা কনসালটেন্ট কে বা ইয়ে কে, এগুলোর ইয়ে থাকতে হয়। আমি ওই যে থার্ড টার্মিনালে গিয়েতে কনসালটেন্ট ছিলাম, ওই যে সাব স্টেশন গুলো ছিল ওগুলো, হুম হুম। বড় প্রজেক্ট ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা আগে যাই। আপনারা ওই লাইসেন্সের বিষয়গুলো আস্তে আস্তে নিজেরা কভার করবেন আর কি। আচ্ছা, তাহলে এখন মনে করেন এখানে এখানে কয়টা ভাগ করছি দেখেন, 1 2 3 4 5 6, 6টা করে ভাগ করছি, তাই না? তাহলে এখান থেকে আসলে কয় ভাগে লোড যাবে, 6 ভাগে। 6 ভাগে। কিন্তু আসলে কি 6 ভাগ সবসময় লাগবে, বা খালি 6 ভাগে হবে কিনা বিষয়টা এরকম না। আপনার মনে আমি তো আরো নিতে পারি। হ্যাঁ, আমি আরো নিতে পারি বা আরো কমও নিতে পারি, দুটাও নিতে পারি। মিনিমাম দুটা নিবো আর কি, দুটা না নিলে কেমন হয়। তো বা আরো বেশিও নিতে পারি। তো এটা নির্ভর করবে আপনার ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী, যে তার লোড গুলা কয় ভাগে ভাগ হয়ে কোন ইউনিটে যাচ্ছে, যে হুম ওইটা হুম। ওই ডিজাইন অনুযায়ী। সে যদি আমি আপনার একটু 10 ভাগে। নেটওয়ার্কের সমস্যা, শুনতে পাইনি। মানে কি নিয়ে আলোচনা করছে, মানে কতগুলো নিতে পারে বলতে? আচ্ছা, হ্যাঁ, আবার বলছি। এটা হলো আপনার এই লোড গুলো, এই যে মনে করেন ছয় হ্যাঁ। ভাগে ভাগ করছি, দেখাইছি 6 ভাগে, তো ওদের আসলে এরকম 6 ভাগের রিকোয়ারমেন্ট ছিল। তো এটা আসলে 6টাও হতে পারে, 8টাও, 10টা, 7টা, 5টা বা দুটাও হতে পারে। এটা হলো গ্রাহকের চাহিদা অনুযায়ী, যে গ্রাহক কয় ভাগে এটা মানে কি করতেছে, ভাগ করে নিচ্ছে আর কি। মানে তার কয়টা ইউনিটে নিয়ে যাবে বা কয়টা বিল্ডিং বা কয়টা শেডে নিয়ে যাবে, সেই অনুযায়ী তারা ভাগ করে নেয় আর কি।
ইজি জিনিস আচ্ছা, না। এখানে আমরা আমরা একটা কিলোওয়াট অনুযায়ী ভাগ করে নিব নাকি? হ্যাঁ, যে টোটাল আমার 1600 কিলোওয়াট আছে, আমি কয় হ্যাঁ, ভাগে ভাগ 1600 করলাম? কিলোওয়াটকে আপনি যতগুলা ইচ্ছা ভাগ করতে পারেন, কিন্তু 1600-র বেশি হুম, নিতে পারবেন না আর কি। হ্যাঁ হ্যাঁ, না আমার 1600, 1600 বেশি তো স্কোপ নাই, 1600ই তো আমার টোটাল। হ্যাঁ, ম্যাক্সিমাম লোড আর কি। হ্যাঁ, ম্যাক্সিমাম লোড পর্যন্ত আপনি নিতে পারবেন। সে আমি এটা একটু থামলি ভাগ করি, এই ব্রেকার গুলো আপনারা ইগনোর করেন আপাতত। আপনার মনে করেন এখানে আমি নিলাম হলো 300 কিলোওয়াট, তারপরে এই পাশের যে এটা আছে, এই যে এটা নিলাম 300 কিলোওয়াট, বা এটা নিলাম 100 কিলোওয়াট, এটা 100 কিলোওয়াট ধরলাম। তো বাকিগুলো মনে করেন আরো আছে বিভিন্ন মানের। তো এইগুলোর ক্যালকুলেশন কিভাবে করবেন, আপনার ফর্মুলা কি এটা? এটা হচ্ছে স্যার পি সমান √3 VI cos θ হবে। হ্যাঁ, ইকুয়াল টু √3 VI cos θ। তার মানে আপনি যদি একটা মোটরের লোড বের করতে চান কারেন্ট, তাহলে কিভাবে করবেন? P ইকুয়াল টু √3 VI cos θ, তাই না? একই তো। পি বা কিউ লেখেন, যা খুশি লেখেন, এটা সমস্যা নেই, আমাদের রেজাল্ট দরকার আর কি। কিউ ইকুয়াল টু কত? √3 VI cos θ। তাহলে এটার পাওয়ার কত? আমি 300 কিলোওয়াটটা বের করি, 300 কিন্তু কত হবে? 10⁻³ কিলো না, 10⁻³ √3। ভোল্টেজ আমাদের কত? 400। সবগুলো 400। আচ্ছা, 415 ধরিনি কেন? 415 ধরিনি কেন? আমাদের স্ট্যান্ডার্ড ভোল্টেজ আসলে 400। 415 কখন করি? যখন আমরা ট্রান্সফরমার ডিজাইন করি বা ট্রান্সফরমার টেস্ট করি, ওই সময় 415 ধরে হিসাব করি। তো এখানে 380ও থাকতে পারে, 90ও থাকতে পারে, 400 থাকতে পারে, বিভিন্ন রকম হতে পারে। আচ্ছা, এখানে কত ধরে করাটা ভালো কোনটা? ভোল্টেজটা? 400 ধরে ক্যালকুলেশন করবো আর কি। আচ্ছা, আচ্ছা, তাহলে আই হলো 400 ইন্টু আই, আর কস থিটার মান হলো 0.8। তাহলে এখানে আমার কারেন্ট কত আসে? 541। হ্যাঁ, বা 540 ঠিক আছে। হুম, এটার কারেন্ট কত হবে? ওই একই ফর্মুলা, 180 সামথিং হবে। 300 যদি 540 হয়, তাহলে 100-তে কত হবে? 180। তাহলে যদি 1 কিলোওয়াট হয়, তাহলে কত হবে? 180। হ্যাঁ, 1 কিলোওয়াট হলে 1.8। এটা মনে রাখবেন, 1 কিলোওয়াটের এই যে 3 ফেজ কারেন্ট, অবশ্যই আপনার এটার কত আসে? 1.8। তাহলে 100 কিলোওয়াটের কত হবে? 180। আর যদি মনে করেন এটা 500 হয়, এই জিনিসটা ক্লিয়ার হয়নি। 1.8 দিয়ে গুণ গুণ করে দিলেই হয়ে যায় টার্মস হ্যাঁ, গুলো। মানে এগুলো শর্টকাটে আপনার কাজ করার জন্য লাগবে আর কি। তাহলে যদি মনে মানে করেন এটা কি স্ট্যান্ডার্ড লেভেল নাকি না ভাইয়া? এটা তো মানে এক স্ট্যান্ডার্ড, এটা কিলোওয়ার্ডে তো সূত্র দিয়ে করছি তো আমরা। হ্যাঁ, সূত্র দিয়ে করছেন। হ্যাঁ, তাহলে স্ট্যান্ডার্ড তো হবে, এটা তো কোনো মৌখিক জিনিস নেই আর কি। হুম, আচ্ছা, 500 কিলোওয়াট তাহলে কত হবে? 1 কিলোওয়াটে 1.8 হয়, তাহলে 500 কিলোওয়াটে হবে কত? 1.8 ইন্টু 500 হবে 900। 900। হ্যাঁ, 900। 100-তে যদি 900। এত হয়, তাহলে 500-তে 5×18=90, 900, হুম হুম। 900 amps। তাহলে এখন আপনারা এই লোড লোড ক্যালকুলেশনও বের করতে পারবেন আর কি। আচ্ছা, যে ব্রেকারের রেটিং গুলো যে দেয়া আছে, হুম। ওইগুলো কি ওই যে 180-র জন্য 1000 দেয়া আছে, না, এটা মানে তো আপনি just ধরে নিছেন আর কি? না, না, ধরে নিব কেন? এটা তো আপনার ব্রেকার এখনো দেখায়নি, আপনারা ওগুলো দেখেন না, একটু আগে আচ্ছা, বলছিলাম। আচ্ছা ব্রেকার, ভাইয়া, ওই যে কেবিআর এরটা একটু দেখা দিলে মনে হয় হ্যাঁ, ভালো হতো। ওখানে সাইন দিতে হবে নাকি? হ্যাঁ, কেবিআর দেখাবো, এটা শেষ করি আগে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই ব্রেকার না এখানে ওই দেখেন, এই এই লোডের জন্য এই ব্রেকার নয় আর কি। হ্যাঁ, এই ব্রেকার নয়, এটা আপনার, আচ্ছা। আমি এই আপনাদের লোড ক্যালকুলেশন শিখাচ্ছি যে এখানে কতর জন্য কত কারেন্ট আসে আর কি। এই হুম হুম। আলাদা কিছু না আর কি। ব্রেকারের জন্য আলাদা ক্লাস হবে, বা আজকেও করাতে পারি। আচ্ছা, এখন, স্যার একটা কোশ্চেন করার ছিল স্যার। জি, জি, স্যার আমরা স্বাভাবিকভাবে যারা কথাবার্তা বলি বলি না 440 ভোল্টেজ, হ্যাঁ, 440 বলতে তাহলে কিছু নেই। 440 বলতে খুবই ব্যাড ভোল্টেজ আর কি। হ্যাঁ, বলেন, আপনার কোশ্চেন বলেন। ওইটাই স্যার, তাহলে 440 বা
ফোর 15 না ধরে, মানে 415 না ধরে বা 740 না ধরে 400 ধরছি কেন, এটা একটু যদি ক্লিয়ার 540 করেন। যদি লাগান আপনি আপনার 400 400 ভোল্টই আপনার মনে করেন যদি হয়, এটা সিঙ্গেল ফেজ কারেন্ট 230 আসে। আর যদি 440 করেন, সিঙ্গেল ফেজ কারেন্ট আসবে অ্যারাউন্ড 260 বা 70 ভোল্ট আসবে। আপনার লাইট ফ্যান যা আছে সবগুলো আস্তে আস্তে বা কিছুক্ষণ পরে, কোনো ভাষা ইউজ করলাম না, লাফালাফি করছে। যাবে আর কি। পিনাকি ভট্টাচার্য একটা কথা বলে, এটা বলতে ফেলতেছিলাম আর কি। আচ্ছা, যাই হোক, এখানে তাহলে আপনার এইভাবে আপনারা এই লোড হিসাব করবেন আর কি। আরো হুম হুম ক্যালকুলেশন আছে, এটা অনেক বড় শিট, 48 পেজ শিটের। এখন এখানে আমরা এই যে এখানে দেখেন 1200 কেবার বসাইছি, এখানে 1200 কেবার বসাইছি, এটা কেমনে নিয়ে আসলাম? ঠিক আছে, এই ইকুইপমেন্টটা বা আমার ক্যাপাসিটর ব্যাংকের সাইজ কত হবে এটা এখন দেখেন। আচ্ছা, আমরা জানি কি কস থিটার মান কত? 0.8 হ্যাঁ, নাকি? কস থিটা আমরা 0.8 ধরে সব স্ট্যান্ডার্ড হিসাব করি আর কি। কিন্তু কস থিটার মান বাস্তবে আমরা 1 রেখে দিই আর কি, 0.8 হলো 1-এ নিয়ে যে রাখি, প্রায় 0.99 করে হইলো, জিরো হুম পয়েন্ট নাইন ফাইভ এর উপরে, ওটা পরে আসতেছি। কস থিটার মান আমরা কত ধরি? 0.8। 8 তাহলে সাইন থিটার মান কত হবে? 0.6 নাকি? হ্যাঁ, এটা আমরা এত করছি এই অঙ্ক। ওটা ওটা তো ক্যালকুলেটরে করা যায়, আর মানে ওই কস হ্যাঁ, ইনটু সাইন ইনভার্স দিলে হয়। হ্যাঁ, একেবারে ইজি জিনিস আর কি। হ্যাঁ, স্যার ক্যালকুলেটরে করবেন আপনারা প্রথম প্রথম। হুম হুম এখন দেখেন তাহলে আমরা ফর্মুলা ইউজ করি। আর √3 ভোল্টেজ আই, এরপরে আমরা কি বসাবো? সাইন থিটা। তাহলে ক্যাপাসিটর ব্যাংকের মান কত হবে? আচ্ছা, এখন খেয়াল করেন এই √3 VI এটা মানে কি? এটা মানে অ্যাপারেন্ট পাওয়ার না? এই √3 VI মানে কত? পি না? পি ইকুয়াল টু কত? √3 VI। তাহলে এই পাওয়ারটা কত? এই যে পি, এটার পরিবর্তে আমরা পি বলতে পারি না, তাহলে এই ব্রাঞ্চের পি কত? এই যে 2000 কেভিএ স্যার। এই যে এখানকার পি কত এখানে? না সরি, এটা না তো। এই যে এই ট্রান্সফরমারের পি কত? 2000। 2000 কেভিএ স্যার। হ্যাঁ, 2000, পি মানে কত? 2000। তাহলে এই √3 VI এর পরিবর্তে আমরা কত লিখবো? 2000। এর সাথে এর হুম সাথে আপনার কত বসাবো? সাইন থিটার মান 0.6। 0.6। তাহলে ও কত আসে? 1200 আসছে। হ্যাঁ, 1200। 1200। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের যেটা প্রশ্ন সেটা হলো আমাদের কেবিআর এর ইয়েটা আসতেছে ট্রান্সফরমার থেকে, তাই তো? মানে ডেফিনেটলি। ওই যে লোড যে ভাগ হয়েছিল তখন থেকে। হ্যাঁ, ওই তাহলে ট্রান্সফরমার থেকে তাহলে তো আসবে। কেভি এর সাথে 0.6 টা মাল্টিপল করলে যেটা আসবে হ্যাঁ, সেটাই মিস্ত্রিরা কি 0.6। বলে? মিস্ত্রিরা বলে হলো ট্রান্সফরমারের 60%। তো এখন আপনাদের বিভিন্ন মিটিং এ গেলে তখন আপনাকে ধরে বসবে, এখানে আপনি 60%ই কেন দিচ্ছেন? তখন আপনাকে এই ব্যাখ্যা দিতে হবে যে স্যার এটা সাইন থিটা এত, মানে এরপরে আমরা এই সূত্র ইউজ করে এখানে আমরা এটা বের করি আর কি, মানে আপনার ক্যালকুলেশনটা দেখাতে হবে, না হলে বিশাল বেইজ্জতি করবে আর কি। তো আমরা বেইজ্জতি হয়েছি, আপনারা হবেন না ইনশাল্লাহ, এই আর কি। বেজুতে শিখছে। আচ্ছা, তাহলে গল্প বলি। আমি চাকরিতে ঢুকছি 1 বছরের মতো হলো, তো নতুন নতুন কাজ শিখতেছি। এরপরে হঠাৎ কোম্পানি 33 কেবির কাজ করে না। তো আমি 33 কেবির কাজ করে না, আমাদের মার্কেটিং এর একটা ছেলে এখন ডেলিভারি পাওয়ার আছে, ও বললো যে ভাই চলেন, এই 33 কেবির কাজ আছে, আমার দিল পাঠায়। আমি বললাম তো আমি তো করিনি কখনো 33 কেবির কাজ। তো এরপরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে এটার নাম হলো আহ, ইয়াতে দবির উদ্দিন না কি জানি একটা স্পিনিং, যাই হোক, ভুলে গেলাম, একটা স্পিনিং মিলে নিয়ে গেল আর কি। নিয়ে যাওয়ার পরে ওখানে যে দেখি যে মানে যে ইঞ্জিনিয়ার আছে, শুনলাম টেক্সটাইল ইঞ্জিনিয়ার, 10-12 জনকে সামনে দাঁড় করে, মানে ফ্যাক্টরি গুলোতে এই কাজ খুব হয়, মানে সেই গালাগালি করতেছে। একটু পরে ওনার সাথে মিটিং আমার, আমি বুঝি না তেমন কিছু আর কি, হালকা পাতলা বুঝি। এরপরে
আধা ঘন্টা বসে থাকার পর মিটিং এ যেহেতু তার মেজাজ এমনি চড়া আছে, জিজ্ঞেস করলো 2-4টা প্রশ্ন, উত্তর দিতে পারলাম না। এরপরে সে দুনিয়ার ড্রয়িং বের করলো আর কি। বের করে সে আমাকে ওখানে পড়ানো শুরু করলো। আমার তো মনে হয় কখন পালায় বাঁচবো আর কি। বললো তো কাজ তো বুঝেন না, এখন শিখেন আর কি। সে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমার সঙ্গে সাবস্টেশনের অনেক কিছু বুঝাইছে আর কি। তো ঘন্টা দেড়েক সময় দিছে আর কি। তো ওখানেও কিছু বুঝে আসছে আর কি। যাই হোক, এটা হলো এক্সপিরিয়েন্স আর কি। আচ্ছা, এখন তাহলে আমরা এটা মনে করেন আপনার ট্রান্সফরমার আছে, শর্টকাটে আপনারা করবেন, এটা আপনাদের ইয়ে আর কি, যে ক্যাপাসিটর ব্যাংক এখানে বসালেন। এখন এটা মনে করেন আপনার 500 দিয়ে, তাহলে ট্রান্সফরমার কত হবে, ক্যাপাসিটর কত হবে, একবারে মুখে বলে ফেলেন আপনি। 500 × 0.6, হুম, 300। 300 কেবার, তাহলে এটা 300 কেবার। এটা আপনারা খুব ইজিলি এখন বলতে পারবেন যে কতর জন্য কত ক্যাপাসিটর ব্যাংক। আমরা এই ক্যাপাসিটর ব্যাংকের প্রোগ্রামিং, ড্রয়িং, ওয়্যারিং সব শিখবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। না তখন যে একটা প্রশ্ন করতে পারি যে এখানে মানে কত মানের ক্যাপাসিটর কয়টা ইউজ করবে, তখন এটা প্রশ্ন আমি করবো আর কি। হ্যাঁ, এটা তো আসবে ক্যাপাসিটর পরে, এটা যখন আপনাদের ওয়্যারিং ড্রয়িং ক্যালকুলেশন হুম হুম হুম। তখন। আমরা এখন একটা জিনিস শিখি আর কি। এখন জি জি। এটার কারেন্ট লিডিং না ল্যাডিং, ল্যাগিং, এই যে এই নেটওয়ার্কের। লিডিং, এটা তো লিডিং, লিডিং। হ্যাঁ, এটা লিডিং হওয়ার কথা। আচ্ছা, ক্যাপাসিটর লিড এটা করবে। যে এরকম তীর চিহ্ন নিচে দিয়ে রাখছি, এটা কি সুন্দর দেখা যাওয়ার জন্য রাখছি? বিষয়টা কিন্তু এরকম না। এটা বোঝাচ্ছে যে এখানে ল্যাগিং কারেন্ট আছে, আর এটার কারেন্ট দিলে ডিরেকশন দিতে হবে উল্টা দিকে। তার মানে আচ্ছা, এটা কি ইউনিভার্সাল কোনো সাইন, মানে ল্যাগিংটা নিচের দিকে দেখায় বা লিডিংটা সাইন উপরে অনেক কিছু দেখায়? হতে পারে, আমি এরকম ইউজ করি আর কি। আচ্ছা। সবাই তাই করে আর কি, আমি তো আলাদা কিছু না আর কি। আমি হয়তো একটু গুছায় বলি, অন্যরা আপনার কাছে গেলে এই যে এসএলডি বুঝতে চান কারো কাছে, সবাই আপনাকে মানে হাইকোর্ট দেখা দিবে আর কি। এই আর কি, যেহেতু আমি বিভিন্ন জায়গায় মাস্টারি করি মাঝে মধ্যে, তো এই ক্যাপাসিটি আমার আছে আর কি। আচ্ছা, এখানে আপনি দেখেন তাহলে এটার কারেন্ট কত হবে। প্রথমে বলছিলাম যে কারেন্টটা যখন 69 এম্পিয়ার বের করলাম, তখন বললাম যে আমরা কিন্তু এখানে যা আছে সব ম্যাক্সিমাম বের করি। ম্যাক্সিমাম মানে কি, আমরা যে সিলেকশন গুলো করব বা প্রোডাক্ট গুলো সিলেক্ট করব, এগুলো ম্যাক্সিমামেও যাতে নষ্ট না হয়, এই জন্য আমরা সবকিছু কি করে ম্যাক্সিমাম হিসাব করি। তাহলে এইখানের কারেন্ট কত? আচ্ছা, এটার কারেন্ট কত আমরা তাহলে আগের জিনিস ডিলিট করে দিই। 2886 আসে। হ্যাঁ, না দাঁড়ান, √3 বিআই। বিএ সাইন দিতে হবে। হ্যাঁ, সাইন থিটা। হুম। আচ্ছা, এই থিটার মান যদি আমরা 0 ডিগ্রি ধরি, 0 সবচেয়ে ছোট না, জি জি। সাইন থিটার মান কত? সাইন 0 ডিগ্রির মান 0। হ্যাঁ, সাইন 0 ডিগ্রির মান কত হলো? 0। আর সাইন যদি আমরা 90 ডিগ্রি করি, তখন 1 আসবে। 1 1। হ্যাঁ, তাহলে আপনি যখন ক্যাপাসিটরের কারেন্ট বের করবেন, তখন এই সাইনের মান কত ধরবেন? 1 নাকি? 90 ডিগ্রি ধরতে হবে। তাহলে আমরা এই 0.6 কখন বসাইছি, তখন আমরা ক্যাপাসিটর ব্যাংক সিলেকশন করছি, তখন 0.6 বসাইছি। ও তো এখন আপনার কি করবেন, যখন আপনার কারেন্ট বের করবেন এখানে, তখন আপনার সাইন থিটার মান কত বসাতে হবে, ম্যাক্সিমামটা, যাতে আপনি মানে ম্যাক্সিমাম 1 কারেন্ট পান। হ্যাঁ, তাহলে √3 ভিআই মানে কত, এখানে তো আমরা জানি √3 ভিআই মানে কত। এটা এভাবে করব না, একটু অন্যভাবে করবো। এই আর এর মানটা ধরি, আর এর মান কত, 1200 না, জি 1200। × 10⁻³ √3 ভোল্টেজ কত, 400। 400 তো আই 1732। স্যার এটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার ডিভাইডেড বাই ক্যাপাসিটরের কারেন্ট বের কারেন্ট করতে হবে। সরি রিঅ্যাক্টিভ পাওয়ার 1700 কত জানি, 1700। 1732। হ্যাঁ, 1700। 32। আচ্ছা, তাহলে এটা 1732 হ্যাঁ। আচ্ছা একটা প্রশ্ন, সেটা হলো এটা তো ব্রাঞ্চ কারেন্ট তাই না, মানে ওই যে ওই জায়গাতে এটা যে কারেন্টটা ওইটা যাচ্ছে। হলো না স্যার হ্যাঁ, বলেন। রিঅ্যাক্টিভ পাওয়ার ডিভাইডেড বাই অ্যাপারেন্ট পাওয়ার। না, এই
মানে কেবারের কারেন্টটা বের করার জন্য স্যার ওই ক্যালকুলেশনটা আর কি রিঅ্যাক্টিভ পাওয়ার ডিভাইড বাই অ্যাপারেন্ট পাওয়ার দিলে তো হয়ে যাচ্ছে সেম কথা না? হ্যাঁ, অনেক কিছুই হতে পারে, আমি একটা পদ্ধতি শিখালাম আর কি, মানে কমন পদ্ধতি আর কি যেটা। এটা আমার আপনার লাগবে প্রশ্নটা কেন? ছিল, হ্যাঁ, হ্যাঁ, এটা তো টোটালি ওই ব্রাঞ্চের মানে অর্থাৎ ক্যাপাসিটর যে জায়গায় আছে ওই জায়গা দিয়ে যে মানে ব্রাঞ্চটা আছে, যেমন আমরা এখানে যে 6-7টা ব্রাঞ্চ করছি ওখানের না না, কারেন্টটাই হচ্ছে, এটা তাই তো না? আলাদা, এগুলো আলাদা, শুধু এইটা। মানে ওইটার শুধু ওইটার। হ্যাঁ, ক্যাপাসিটর এই 1200 কেবারের জন্য কতটুকু কারেন্ট ইয়ে করবেন আর কি, এগুলো আপনার মানে লাগবে কেন? ওই এই যে জায়গাটা হচ্ছে ব্রেকার সিলেকশন করতে লাগবে, বেকার সিলেকশন আর কেবল সিলেকশনে লাগবে। হ্যাঁ কেবল সিলেকশনে এগুলোতে লাগবে। আপনি মনে করেন একটা 50 কেবারের ক্যাপাসিটর নিলেন, এখানে কত টু কারেন্ট ফ্লো হয়, এটা না হলে এই ক্যাপাসিটরের সাথে কতটুকু কেবল লাগাবেন এটা তো বুঝতে হবে আর কি, তাই না? এই জন্য আর কি। যে আচ্ছা, ওগুলোতে আস্তে আস্তে আসবো আমরা, এই আর কি। এটা মোটামুটি লোড ক্যালকুলেশন।